স্যার ওই যে দেখুন স্যার, এটা সেই মার্ডার ওয়েপন যেটা দিয়ে ডক্টর মায়রাকে খুন করা হয়েছে। যখন আমরা ওই মাইক্রোস্কোপটা চেক করলাম, সেটা থেকে আমরা ডক্টর মায়রার ফিঙ্গারপ্রিন্টস তো পেয়েছি, কিন্তু সেটা স্মাচড ছিল, যেটা বিক্রমের ফিঙ্গারপ্রিন্টসে ওভারল্যাপ হয়ে গেছিল। এর মানে তো এটাই দুজনের মধ্যে মারামারি হয় আর বিক্রম মাইক্রোস্কোপ দিয়ে মায়রাকে মেরে দেয়। এক্স্যাক্টলি, ক্লিজার দিয়ে ডক্টর মায়রা বিক্রমকে মেরেছে, কারণ ক্লিজারে শুধুমাত্র ডক্টর মায়রারই ফিঙ্গারপ্রিন্ট আছে, আর কারো নেই। তার মানে হলো যে বিক্রম মাইক্রোস্কোপ দিয়ে মায়রাকে মেরেছে আর মায়রা ট্রিগার বিক্রমের গলায় ঢুকিয়ে মেরেছে। আমি তো সেটাই বলছি, এরা দুজনেই খুনি। স্যার, কিন্তু একটা ব্যাপার এখনো মিস্ট্রি, যে প্রথমে কে কাকে মেরেছিল সেটা আমরা এখনো টেস্ট করছি। আচ্ছা, এখনো তাহলে টেস্ট চলছে? অনবরত বৃষ্টিপাতের কারণে জনজীবন ব্যাহত হয়ে পড়েছে। 24 ঘন্টায় 235.5 মিলিমিটার বৃষ্টিপাতের কারণে প্রশাসন জারি করেছে রেড অ্যালার্ট। ট্রেন চলাচল বিঘ্নিত, এয়ারপোর্ট ব্যবস্থাও বিঘ্নিত। কিছু এলাকা সম্পূর্ণ জলমগ্ন, কিছু কিছু এলাকায় হয়েছে ওয়াটার লগিং। এই সমস্ত কারণে প্রশাসন সতর্কতা জারি করেছে যেন সবাই যে যার বাড়িতেই থাকে। যেখানে একদিকে জনজীবন বৃষ্টিপাতের কারণে বিঘ্নিত, সেখানে অন্যদিকে মানুষ লিওনার্দো আর্ট গ্যালারিতে জেমস স্টোনের এক্সিবিশনের জন্য অপেক্ষা করছে। পাওয়ার অফ কি করে হয়ে গেল হঠাৎ? সিকিউরিটি, সিকিউরিটি! আরে ওই সিকিউরিটি গেল কোথায়? স্যার, আরে লাইট কি করে চলে গেল হঠাৎ? এমার্জেন্সি লাইট কেন নেই? আমি এক্ষুনি দেখছি স্যার। এসব কি হচ্ছে? এই আওয়াজ কোথা থেকে আসছে? কে? ওখানে কে? থ্যাংক গড। বিক্রম! হ্যালো স্যার, আমার নাম রাজেশ। আমি আপনাদের কল করেছিলাম। আসুন, আসুন স্যার। এই দেখুন। এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। কি হয়েছিল এক্স্যাক্টলি এখানে? স্যার, এই সব জেমস স্টোনের কালকে অকশন আর এক্সিবিশন ছিল, আমরা সেসবের প্রস্তুতি নিচ্ছিলাম। আর হঠাৎ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ফোন এলো যে ওনারা পলিসি ইস্যু করবার আগে সব কটা জেমস আর স্টোন চেক করতে চান, তার জন্য কোনো টিম পাঠাচ্ছেন। ওটার জন্যই আমরা এসেছিলাম। আচ্ছা, আমি বুঝতে পারছি না, এই ডকুমেন্টেশন যখন কালকে হয়ে গেছিল তাহলে আবার হচ্ছে কেন? আর কত সময় লাগবে এসবের? 9:30 বেজে গেছে। আজ রাতের মধ্যে এই পলিসি অ্যাক্টিভ করতে হবে। বিক্রম, টেনশনের কোনো কারণ নেই। এই যে হাই ভ্যালু পলিসিগুলো আছে, কোম্পানি শুধু এগুলোকে ডাবল ভেরিফাই করে। আর দেখো, সাইডে তো আমি পলিসিগুলো ড্রাফট করছি, তাই চিন্তা করো না। ইন্স্যুরেন্স পলিসিগুলো টাইমে ইস্যু হয়ে যাবে। সব ঠিক আছে মায়েরা? না অনন্যা, কেন জানি না আমার সব ঠিক লাগছে না। বিক্রম ভাই, আমার কালকের ব্যাপারটা নিয়ে ভীষণ টেনশন হচ্ছে। তুই তো জানিস এই গ্যালারির সার্ভাইভালের জন্য কালকের এক্সিবিশনটা আর অকশন কতটা ইম্পর্ট্যান্ট। বিক্রম, কিছু যদি গন্ডগোল হয় না, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু। আরে তো টেনশন করিস না, কিচ্ছু হবে না। হঠাৎ এই ধরুন 9:30টার সময় পাওয়ার চলে গেল। আরে হঠাৎ করে পাওয়ার গেল কেন? আর 2 মিনিটের জন্য এক্সিবিশন হলে পুরো অন্ধকার হয়ে গেছিল। আর 2 মিনিট পরে যখন পাওয়ার এসেছিল, ডক্টর মায়রা আর বিক্রম মরে পড়েছিল। তার মানে যা কিছুই হয়েছে এই 2 মিনিটের ব্ল্যাকআউটের মধ্যেই হয়েছে। আর হ্যাঁ স্যার, আর একটা কথা,
যখন অন্ধকার ছিল তখন ভারী কিছু পড়া শব্দ হয়েছিল, আর তখন কারুর চাপা স্বরে ডাক শুনতে পেয়েছিলাম। এরকম মনে হচ্ছিল যে কেউ মুখে হাত রেখে কথা বলবার চেষ্টা করছে, বা হতে পারে কেউ তার মুখ চেপে ধরেছিল। আচ্ছা আচ্ছা, এই যে এখানে এতগুলো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সব কটার ফুটেজ চাই আমাদের। আই অ্যাম এক্সট্রিমলি সরি স্যার, ওই সিসিটিভি ফুটেজ আপনারা পাবেন না। কেন? আসলে অ্যান্টি থেফট সিস্টেম ছাড়া বাকি সব সিসিটিভি বন্ধ করা হয়েছে স্যার। শেষ 3-4 দিন ধরে পুরো সিকিউরিটি সিস্টেম বন্ধ রাখা হয় ওটা আপডেট করবার জন্য। অভিজিৎ, বাইরে থেকে কেউ এসে 2 মিনিটে 2টো খুন করে এখান থেকে চলে যাবে সম্ভব নয়। ঠিক বলেছ দয়া, হতে পারে খুনি বাইরে থেকে আসেইনি, খুনি আগে থেকে হয়তো এখানে ছিল। স্যার হ্যাঁ পূরবী, স্যার ডক্টর মায়রার মাথার পিছনেও আঘাত রয়েছে, এছাড়া বডিতে আর কোথাও কোনো ইনজুরি নেই। মনে হচ্ছে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছিল অনেকবার। স্যার সেই ভারী জিনিসটা এটা, এই মাইক্রোস্কোপ। এখানে রক্তও লেগে আছে আর ডক্টর মায়রার টিস্যুসও আছে। খুব জোরে এই মাইক্রোস্কোপ দিয়ে মাথায় মেরেছে, তাই জন্য এই মাথাটা খুব বাজেভাবে ফেটে গেছে। স্যার স্যার এই দেখুন, এই টুইজার দিয়ে গলায় মেরেছে, অনেকটা ভেতরে ঢুকে গেছে স্যার, আর তার জন্য অনেক ব্লাড লসও হয়েছে, আর এই কারণেই হয়তো সেই সময় মারা গেছে। একজনকে মাইক্রোস্কোপ দিয়ে মেরেছে আর দ্বিতীয় জনকে টুইজার দিয়ে, আর 2টো খুনের ক্ষেত্রেই খুব বল প্রয়োগ করতে হয়েছে। স্যার মানে দুজনকে একজনই মেরেছে? হতেই পারে। স্যার এই টেবিলের অবস্থা দেখে মনে হচ্ছে যে ডক্টর মায়রার সঙ্গে অ্যাটাকারের খুব স্ট্রাগল হয়েছিল। খোঁজ নিয়ে দেখতে হবে দুজনকে খুন করার পিছনে আসল গল্পটা কি। বডিকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো, আর এদের সঙ্গেও কথা বলে একবার দেখি এরা কি বলতে চাইছে। মাই গড, এটা কি করে সম্ভব? অশোকবাবু, আপনি পুলিশ ডিপার্টমেন্টে টেক এক্সপার্ট ছিলেন, আর এখানেও আপনি সিকিউরিটি কনসালটেন্ট। তার মানে হলো আপনি এখানকার সিকিউরিটি সিস্টেমের ব্যাপারে সব কিছুই জানেন। হ্যাঁ স্যার। আচ্ছা, এমনটা নয় তো যে এই 2টো খুন আপনিই করেছেন? স্যার, আমার কাজ শুধু এখানে সিকিউরিটি সিস্টেমকে আপডেট করা। ইনফ্যাক্ট স্যার, এই দেখুন, এখানে সিস্টেম আপডেট করার জন্য আমি নাইট ভিশন ক্যামেরা আর সেপারেট পাওয়ার ব্যাকআপও অর্ডার করেছি। এগুলো তো সব ঠিকই আছে অশোকবাবু, কিন্তু এটা তো প্রমাণ হচ্ছে না যে আপনি এই খুনটা করেননি। আর তাছাড়া 2 মিনিটে 2টো খুন করা আপনার পক্ষে কোনো অসম্ভব ব্যাপার নয়। এই কথাটা আপনারা খুব ভালো করেই জানেন যে খুনি যত চালাকি হোক না কেন, 2 মিনিটে 2টো খুন সে করতে পারবে না, তাও অন্ধকারে। যাই হোক, যখন লোডশেডিং হলো তখন আপনি কোথায় ছিলেন? যখন লোডশেডিং হলো তখন আমি গ্যালারির ওই দিকটায় সিকিউরিটি সিস্টেম চেক করছিলাম, আর বাকি সবাইও আশেপাশেই ছিল। অজয়বাবু, বলছিলাম এত রাতে আপনি এই গ্যালারিতে কি করছেন? আপনি তো এই গ্যালারির স্টাফও না, না আপনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানির থেকে এসেছেন, তো আপনার এখানে কি কাজ ছিল? স্যার, আমি একজন জেমস্টোন কালেক্টর, আর এই ধরনের এক্সিবিশনে প্রায় যাতায়াত করি। স্যার, আমার এক্সিবিশনে আসা আর জেমস্টোন কালেক্টর হওয়া এটা কোনো অপরাধ তো নয়। না, অপরাধ তো নয় যদি আজকে এক্সিবিশন চলতো তো, কিন্তু এক্সিবিশনের 1 রাত আগে এখানে আসাটা ব্যাপারটা হজম হচ্ছে না। স্যার, অ্যাকচুয়ালি এক্সিবিশন অথবা অকশনের 1 রাত আগেই আমি চলে আসি, আর সেখানে অর্গানাইজারদের সঙ্গে প্রাইভেটলি নেগোশিয়েট করে নিই যাতে আমি
এক্সট্রা বেনিফিটস পাই। আর স্যার এখানে যে কাশির সাফায়ার রাখা আছে সেগুলো আমার যে কোনো মূল্যে প্রয়োজন ছিল, তার জন্য আমি বিক্রমকে লাখ টাকা অ্যাডভান্সও করেছিলাম। কেন, কি এমন বিশেষত্ব আছে এই কাসির সাফায়ারের যে একটু অপেক্ষা করতে পারলেন না? স্যার কাশির সাফায়ার গোটা ইন্ডিয়াতে মাত্র 10টা আছে। যদি এগুলো পেয়ে যেতাম তাহলে এগুলো ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করে কোটি টাকার মালিক হতে পারতাম। আর স্যার সেই জন্যই আমি অকশনের একদিন আগে এসে এগুলো কিনতে চেয়েছিলাম। আর স্যার সত্যি বলছি, এই দুটো মর্ডারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট যখন পাওয়ার অফ হয়েছিল তখন আমি সেখানে ছিলামই না। আমি ওদিকে সেন্টার টেবিলের সামনে দাঁড়িয়েছিলাম। অন্ধকারে গিয়ে দুজনকে খুন করে ফিরে আসাটা কি খুবই অসম্ভব ছিল? না না স্যার, আমি অন্ধকারকে প্রচন্ড ভয় পাই। আচ্ছা অনন্যা, যখন বিক্রম আর রাজেশ অলরেডি সমস্ত ডকুমেন্টেশন আপনার কোম্পানির সঙ্গে করে নিয়েছিলেন, তাহলে হঠাৎ করে এক রাত আগে এসব আরেকবার কেন? স্যার দেখুন, আমার কোম্পানি এরকম হাই ভ্যালু এক্সিবিশনগুলোকে ইনশিওর করার আগে একটা সারপ্রাইজ ভেরিফিকেশন করে, শুধু শিওর হওয়ার জন্যই। সেই জন্যই আমি আর ডক্টর মায়রা এখানে এসেছিলাম। ডক্টর মায়রা আমার কোম্পানিতে অনেক বছর ধরে একজন কনসালটেন্ট হিসেবে কাজ করছেন। পাওয়ার অফ হয়ে যাওয়ার সময় ডক্টর মায়েরার কাছে আপনি ছিলেন? হ্যাঁ ম্যাম, যখন পাওয়ার অফ হলো তখন আমি ডক্টর মায়রার টেবিলে ইন্স্যুরেন্সের কাগজগুলো ড্রাফট করছিলাম। স্যার আমি এদের দুজনকে কেন মারবো? এনাদের মৃত্যুতে আমার কি লাভ হবে বলুন? কার কতটা লাভ হতে পারতো আর কার কতটা ক্ষতি হতে পারতো সেটা আমরা খোঁজ নিয়ে নেব। হ্যাঁ স্যার, একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। যখন থেকেই বিক্রম এসেছিল ওনার আর ডক্টর মায়রার মধ্যে কিছু একটা ঝামেলা চলছিল। দেখে তো এরকম মনে হচ্ছিল যেন দুজনের মধ্যে কিছু একটা নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। স্যার এখানে যা কিছু হয়েছে আমি কিন্তু আপনাদের সবকিছু বলে দিয়েছি। না সেটা তো সবই বলেছেন, কিন্তু মিস্টার রাজেশ আসলে ব্যাপারটা হলো বিজনেস করতে গিয়ে অনেক সময় বিজনেস পার্টনার একে অপরকে খুন করে ফেলে টাকার জন্য। কিন্তু এটা বুঝতে পারছি না যে ডক্টর মায়রাকে মেরে আপনার ঠিক কী লাভ হতো। স্যার আমি বিক্রমকে মারিনি আর ডক্টর মায়েরাকেও মারিনি। আমি তো সন্ধেবেলা থেকে চাপে ছিলাম কালকের এক্সিবিশন আর অকশন নিয়ে। আর স্যার বিক্রমকে মেরে আমার কোনো লাভ নেই, আসলে আমার লোকসান হয়ে গেল। কিন্তু স্যার একটা কথা আছে, কিছুদিন ধরে বিক্রম অদ্ভুত আচরণ করছিল, মনে হচ্ছিল যেন ও কিছু লুকোচ্ছে। আমি অনেকবার চেষ্টা করেছি, জিজ্ঞেস করেছি, জানতে চেয়েছি যে কি হয়েছে, কিন্তু ও কিছু বলেনি। ও যাতে কাউকে কিছু বলতে না পারে তাই কেউ ওকেই মেরে দিয়েছে। এই যে এত খুশি দেখছি, খুনির খোঁজ পেয়েছো নাকি? বস সেরকম ভাবতেই পারো। দ্য গ্রেট ডক্টর সালুখে মার্ডার ওয়েপন থেকে, আঘাত থেকে জানতে পেরে গেল যে খুনি কে। তাহলে গ্রেট ডক্টর সালুখে, তাহলে বলো না খুনি কে? বস খুনি এই সময় এই ল্যাবেই উপস্থিত রয়েছে। তুমি কি পাগল হয়েছো? খুনি ফরেন্সিক ল্যাবে কিভাবে আসবে? এখানে তো ভিকটিমরা রয়েছে। ভিকটিমরাই খুনি। এসব কি বলছো সালুখে? আমি ঠিক বলছি বস, এরা দুজন একে অপরকে মেরেছে। এই বিক্রম ডক্টর মায়রাকে কিভাবে খুন করতে পারে? এরা তো একে অপরকে ভালো করে চিনতই না। এটা আমি জানি না যে ওরা একে অপরকে চিনতো কিনা, কিন্তু এটা আমি জানি যে ওরা একে অপরকে খুন করেছে। দেখো সালুখে, সোজা সাপটা কথা বলার যদি থাকে তাহলে বলো, জিলিপির মতন ঘুরিয়ে পেঁচিয়ে বলো। জিলিপি তৈরি করছি না, আমি তো বলছি এরা একে অপরকে খুন করেছে। যদি আমার কথা বিশ্বাস না হয় তবে ডক্টর সারিকাকে জিজ্ঞেস করো। আরে সারিকাকে কেন জিজ্ঞেস করবো? স্যার 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 সালুখে স্যার ঠিকই বলছেন। কি ঠিক বলেছে? এরা দুজনেই একে অপরকে খুন করেছে। হ্যাঁ, আরে কিভাবে সম্ভব? একজনের মৃত্যু হয়েছে মাইক্রোস্কোপের কারণে, আর দ্বিতীয় জনের মৃত্যু গলায় ট্রিজার লাগানোর কারণে হয়েছে। স্যার এরকমটা হতে পারে। স্যার ওই যে দেখুন স্যার, এটা সেই মার্ডার ওয়েপন যেটা দিয়ে ডক্টর মায়রাকে খুন করা হয়েছে। যখন আমরা ওই মাইক্রোস্কোপটা চেক করলাম সেটা থেকে আমরা ডক্টর মায়রার ফিঙ্গারপ্রিন্টস তো পেয়েছি, কিন্তু সেটা স্মাচড ছিল, যেটা বিক্রমের ফিঙ্গারপ্রিন্টসে ওভারল্যাপ হয়ে গেছিল। এর মানে তো এটাই দুজনের মধ্যে মারামারি হয় আর বিক্রম মাইক্রোস্কোপ দিয়ে মায়রাকে মেরে দেয়। এক্স্যাক্টলি। ক্লিজার দিয়ে ডক্টর মায়রা বিক্রমকে মেরেছে, কারণ ক্লিজারে শুধুমাত্র ডক্টর মায়রারই ফিঙ্গারপ্রিন্ট আছে, আর কারণেই। তার মানে হলো যে বিক্রম মাইক্রোস্কোপ দিয়ে মায়রাকে মেরেছে আর মায়রা ট্রিগার
বিক্রমের গলায় ঢুকিয়ে মেরেছে। আমি তো সেটাই বলছি, এরা দুজনেই খুনি। স্যার কিন্তু একটা ব্যাপার এখনো মিস্ট্রি, যে প্রথমে কে কাকে মেরেছিল সেটা আমরা এখনো টেস্ট করছি। আচ্ছা, এখনো তাহলে টেস্ট চলছে। ওকে ওকে স্যার, ইয়া এসিপি স্যারের সঙ্গে ফোনে কথা বললাম। ডক্টর সালুখে বলছেন খুনিকে উনি প্রায় ধরেই ফেলেছেন। মানে কেস সলভ। আরে এটা তো খুব ভালো হয়েছে স্যার, আজ আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে একটু ঘুমোবো। কে করেছে খুন? উনি বলছেন যে ডক্টর মায়রা আর ডক্টর বিক্রম একে অপরকে খুন করেছেন, তবে আগে কে কাকে খুন করেছেন সেটাই উনি তদন্ত করে দেখছেন। স্যার, কে কাকে মেরেছে মনে হচ্ছে তার উত্তর আমরা পেয়ে গেছি। স্যার, এটা ডক্টর মায়রার ডায়েরি, আর এটা পড়ে মনে হচ্ছে যে বিক্রমই আগে ডক্টর মায়রাকে মেরেছে। ও, তাহলে এই হলো আসল গল্প। ও, এই ডায়েরিতে যা লেখা আছে সেটা দেখে মনে হচ্ছে যে ডক্টর মায়রা জেনে গিয়েছিলেন যে এখানে যা রাখা আছে এই কোটি টাকার জেমস স্টোনস গুলো এর মধ্যে বেশিরভাগটাই নকল, আর এই কথাও সবাইকে বলতে চাইছিল। আর এই বিষয়টা ও সবাইকে জানানোর আগেই বিক্রম ওর মুখটা বন্ধ করে দিয়েছে। আর এই মোটিভটাই যথেষ্ট বিক্রমের জন্য, যার জন্য ডক্টর মায়রা খুন হয়েছেন। ডক্টর মায়রাও হয়তো সেলফ ডিফেন্সের জন্যই বিক্রমকে মেরেছিল ওই টুইজার তার দিয়ে। মানে স্যার এটা শুধু ডাবল মার্ডারের কেস নয়, কোটি টাকার ফ্রডেরও কেস, যেটাই বিক্রম করেছে আর মারা এই গেছে। কাজটা বিক্রমের একা হতে পারে না পঙ্কজ, এর পিছনে নিশ্চয়ই অন্য কেউ রয়েছে। একটা কাজ করা যাক, এখানকার সমস্ত জেমস্টোন সংগ্রহ করে ফরেন্সিক ল্যাবে নিয়ে যাও, তারপর ডক্টর সালুখেই বলতে পারবেন যে কোনটা আসল আর কোনটা নকল। স্যার, স্যার, স্যার 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 স্যার, একটু সাবধানে ওঠাবেন জেমস স্টোনস গুলো, যদি কোনো ক্র্যাক আসে তাহলে আমার লাখ টাকা লোকসান হয়ে যাবে। ওকে রাজেশ বাবু, আপনি আসুন, আমার সাথে আসুন, ওরা ঠিক গুছিয়ে নেবে। আচ্ছা, আপনার এই গ্যালারিতে কি হচ্ছে এটা? কাল অকশনে টাকা পয়সা নিয়ে নকল জেমস্টোন বেচার প্ল্যান ছিল আপনার নাকি? হ্যাঁ স্যার, এটা আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। বাস, একদম নাটক করবে না। তোমার আর বিক্রমের এই নকল ব্যবসার কথা আমরা সব জানতে পেরে গেছি। এখানে রাখা অর্ধেকের বেশি জেমস্টোন গুলো নকল। আর তোমাদের এই ঘটনাটা ডক্টর মায়রা জেনে গিয়েছিলেন, আর তোমরা দুজন পার্টনার মিলে ওকে রাস্তা থেকে সরিয়ে দিলে, তাই তো? স্যার, আমার কথা বিশ্বাস করুন, এই নকল জেমস স্টোনসের ব্যাপারে আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, চিটার্স, তোমার বিক্রমের সঙ্গে মিলে আমার কোম্পানিকে ফ্রড করার উদ্দেশ্য ছিল। স্যার, এই জন্য যখন থেকে আমরা এখানে এসেছি এর মুখটা এরকম ফ্যাকাশে হয়ে গেছে। স্যার, আমার কথা বিশ্বাস করুন, এরকম কিছু নয়। আমি এসব কিচ্ছু জানতাম না, কারণ সব ওই জেমস স্টোনস বিক্রম হ্যান্ডেল করতো। স্যার, রাজেশ বাবু, দরজাটা খোলান। এই দরজাটা খোলা যাবে না স্যার। এই দরজাটা খুলতে গেলে অ্যাক্সেস কার্ড আর পাসওয়ার্ড দুটোই চাই। এই তো সেই অ্যাক্সেস কার্ড, কিন্তু পাসওয়ার্ড কিন্তু কি? পাসওয়ার্ড শুধু বিক্রম জানতো। এসব আবার কি? আমরা দুজনে ঠিক করেছিলাম অ্যাক্সেস কার্ড আমার কাছে থাকবে আর পাসওয়ার্ড ওর কাছে, যাতে কোনো অবস্থাতেই কোনো একজনই দরজা খুলতে না পারে। খোলার সময় দুজনে মিলে খুলবো। আরে এসব কি করেছেন আপনারা? স্যার, বিক্রম আর পাসওয়ার্ড তো রেস্ট ইন পিস হয়ে গেছে। আপনাদের তো বিয়ে করার কোনো প্ল্যান নেই। আমার মা যে আমাদের জন্য আমাদের দুইয়ের প্ল্যান বানিয়েছে, সেটা তো কিছু করতে হবে। আরে রাজেশ বাবু, কোনো না কোনো রাস্তা তো অবশ্যই আছে। স্যার, একটা রাস্তা আছে। যদি আমরা কোম্পানির লোককে ফোন করি তাহলে ওরা দরজা বাইরে থেকে ওভাররাইড করে রিসেট করে এটা খুলতে পারবে। আরে ভাই, এতক্ষণ ধরে মুখে ক্লু পেটেছিলে কেন? যাও তাড়াতাড়ি করো গিয়ে। হ্যাঁ। স্যার, আই এম ভেরি সরি স্যার, আপনারা সব সময় আমার জন্য ফেঁসে যান। স্যার, এই গ্যালারির অ্যান্টি থেফট সিস্টেমকে এমনভাবে প্রোগ্রাম করা হয়েছে যে যখনই কেউ কাস্টির সাফায়ার ডিসপ্লে বোর্ডে হাত দেবে তখনই এটা অ্যাক্টিভেট হয়ে যাবে।
কারণ ওটা অত্যন্ত দামি। আর স্যার এই দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যাবে। স্যার আমি কোম্পানির লোকেদের সাথে কথা বলেছি, ওনারা কাউকে পাঠাচ্ছেন। আর ওয়েদার খারাপ বলে 2-4 ঘন্টা লাগবে। তাছাড়া আর এখানে এসে রিসেট করে দরজা খুলতে অনেকটা সময় লেগে যাবে। স্যার তাহলে আমরা এই জেমস স্টোনস ল্যাবে পাঠাবো কি করে? ইনভেস্টিগেশন তো করতেই হবে। এই সমস্ত জেমস্টোনগুলো একত্রিত করো আর একটা টেবিলে রাখো। ততক্ষণ আমি এসিপি স্যার আর ডক্টর সালুকের সঙ্গে কথা বলছি। স্যার এখানে এক্সিবিশনে অ্যান্টি থেফট সিস্টেম অ্যাক্টিভেট হওয়ার জন্য আমরা সবাই ভেতরে আটকে গেছি। মাই গড! কোম্পানি থেকে কোনো টেকনিশিয়ানকে পাঠাচ্ছে এখানে ওই সিস্টেমকে রিসেট করার জন্য, কিন্তু তাতে অনেক সময় লাগবে স্যার। কোনো ব্যাপার না দয়া, টেনশন করো না। আমি সিআরডি টেকনিক্যাল এক্সপার্টকে পাঠাচ্ছি, সেও সিস্টেম রিসেট করতে সাহায্য করবে। কিন্তু স্যার এটা তো চিন্তারই বিষয়, কারণ এখানে আমরা এমন কিছু এভিডেন্স পেয়েছি যাতে জানতে পারা যাচ্ছে যে এখানে কোটি টাকার ফ্রড হতে পারতো স্যার। আর এটা হয়তো ডক্টর মায়েরা জেনে গিয়েছিলেন, আর তাই হয়তো বিক্রমকে খুন করে দিয়েছে। দয়া তুমি একটা কাজ করো, ডক্টর সালুকে ভিডিও কলে নিয়ে নাও। তারপরে তোমার যা সাহায্য লাগবে, যা যা ইনফরমেশন লাগবে আমি এখান থেকে দিয়ে দেবো। ওকে স্যার। দয়া স্যার, অভিজিৎ স্যার, পুরবি। কি হয়েছে স্যার, স্যার এই কাশি সাফায়ার এখানে নেই স্যার। অ্যান্টি থিফ অ্যাক্টিভেট হওয়ার আগে তো এখানেই ছিল, সেটাকে তোলার জন্যই তো আমি কেসটা তুলেছিলাম। পুরবি স্যার কোথায় গেল ওই কাশির সাফায়ার? স্যার প্লিজ প্লিজ ওটা খুঁজে বার করুন স্যার। ওই একটা জেমস্টোন 5 কোটি টাকা, 5 কোটি টাকা। রাজেশ বাবু রিল্যাক্স। যদি এই সাফায়ারটা দরজা বন্ধ হওয়ার আগে এখানে থাকে তাহলে ভেতরেই আছে, খুঁজে নেবো আমরা। পুরো হলটা ভালো করে তল্লাশি করো। আর আপনারা খারাপ ভাববেন না, আপনাদের সবাইকে তল্লাশি নেওয়া হবে। 5 কোটি টাকা দাম না? হ্যাঁ স্যার। আপনাকেও নেওয়া হবে। পঙ্কজ এইদিকে আসুন আপনি, হাত করে। স্যার পেয়ে গেছি স্যার, এই যে ওই টবে ছিল। থ্যাংক গড। সাফায়ার স্টোন ওখান থেকে এখানে এই টবে, তার মানে কেউ চুরি করার জন্য জেনে বুঝে এখানে লুকিয়েছে। এটাকে ওখানে টেবিলের উপর রেখে দাও। যদি আসল হয় তাহলে তো অনেক দামি। আরে অনন্যা, অনন্যা অজ্ঞান হয়ে গেছে স্যার। তোলো তোলো ওকে। অনন্যা, অনন্যা, অনন্যা তুমি ঠিক আছো? জল। তুমি অজ্ঞান কি করে হলে? জানি না স্যার, হঠাৎ করে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল আর আমি অজ্ঞান হয়ে গেলাম। ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে দরজা বন্ধ হওয়ার জন্য এই ঘরের অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। এখানে ভেন্টিলেশন সিস্টেম কি কাজ করছে না? স্যার পাওয়ার কাট হওয়া অবধি চালু ছিল, কিন্তু মনে হয় খারাপ ওয়েদার আর ঝড় বৃষ্টির জন্য ড্যামেজ হয়ে গেছে। মানে পাওয়ার যখন আবার আসছে তখন এই ভেন্টিলেশন কাজ করছে না। এই দরজা বন্ধ মানে আস্তে আস্তে অক্সিজেন লেভেল কমতেই থাকবে। ঠিক আছে, নিজের খেয়াল রাখো তুমি। দেখি ডক্টর সালুকে কি বলছেন। হ্যাঁ অভিজিৎ। হ্যাঁ ডক্টর সালুকে,
লাশ কিছু কি বললো আপনাকে? আরে ভাই, এই দুটো লাশ যা কাহিনী বলেছে সেটা শুনলে তুমি চমকে যাবে। স্যার কি এমন জানতে পেরেছেন? আমরা দুজন ভিকটিমসের উন্ডসকে ভালোভাবে চেক করেছি। ডক্টর মায়রার মাথায় যে আঘাত রয়েছে সেটার যে অ্যাঙ্গেল অফ ইম্প্যাক্ট সেটা থেকে জানা যাচ্ছে যে ওনাকে পেছন থেকে অ্যাটাক করা হয় যখন উনি চেয়ারে বসেছিলেন। মানে যখন বিক্রম মাইক্রোস্কোপ দিয়ে ডক্টর মায়রার উপর অ্যাটাক করেছিল সেটার ইম্প্যাক্ট খুবই ডিপ। দেখো সারিকা, আমরা এটা জানি, তোমরা আগেই বলেছো এটা, যে বিক্রম ডক্টর মায়রাকে খুন করেছে আর ডক্টর মায়রা বিক্রমকে খুন করেছে। না না অভিজিৎ ভাই, এইখানে এসে আটকে গেছি। হ্যাঁ ভাই, আসলে ডাক্তার মায়রা বিক্রমকে মারেইনি, ওকে অন্য কেউ মেরেছে। হোয়াট? হ্যাঁ দেখো, আমি বুঝিয়ে বলছি। সারিকা বসো। দেখো, আমি বিক্রমের ক্ষতটা যার কারণে ওর মৃত্যু হয়েছে তার গভীরতা আর তার ডাইরেকশনের ইম্প্যাক্টটা খুব ভালো করে পরীক্ষা করেছি। তখন কি জানতে পেরেছি বলছি। এ দেখো, ডক্টর মায়রা এই চেয়ারে বসেছিল আর বিক্রম পিছন থেকে ডক্টর মায়রার মাথায় এমন আঘাত করেছিল আর ডক্টর মায়রা সেলফ ডিফেন্সের জন্য এইভাবে ক্রিজার দিয়ে বিক্রমের উপর আক্রমণ করে। তখন এই ডাইরেকশন কোন দিকে যাবে? নিচে থেকে ওপরের দিকে। কিন্তু যখন বিক্রমের ক্ষতটা পরীক্ষা করলাম তখন সেটা উল্টো, ওর ক্ষতের ডাইরেকশন ওপর থেকে নিচের দিকে। আর যেমন সঠিকভাবে আঘাতটা করা হয়েছিল, ডক্টর মায়রা তো নিজেই আহত ছিল, তিনি তো এটা করতেই পারবেন না এত শক্তি দিয়ে, এটা হতেই পারে না। এটা পরিষ্কার যে বিক্রমকে অন্য কেউ মেরেছে পেছন থেকে। তাহলে ডক্টর সালুকে আপনি এটা বলছেন যে ডক্টর মায়েরা বিক্রমের খুন করেনি, অন্য কেউ করেছে? এক্স্যাক্টলি। বিক্রমকে যে মেরেছে হতে পারে ওই খুনি এই ফ্রডে বিক্রমের পার্টনার ছিল। আমাদের খোঁজ নিতে হবে যে এই চারজনের মধ্যে সে কে, যার সব থেকে লাভ হবে ডক্টর মায়রা ডক্টর বিক্রম খুন হলে। দয়া, অভিজিৎ, তোমরা চিন্তা করো না, আমাদের টেকনিক্যাল এক্সপার্ট পৌঁছে গেছে আর সিস্টেম রিসেটের কাজ ওরা শুরু করে দিয়েছে। ঠিক আছে স্যার, ওই সিস্টেম কাজ করা শুরু হয়েছে, মনে হচ্ছে ওদের লোকেরা এসে গেছে। ডক্টর সালুকে আপনার সাহায্য চাই কোনটা আসল জেমস আর কোনটা নকল জেমস তা বোঝার জন্য। অভিজিৎ, এক কাজ করো, যতগুলো জেমস্টোন আছে তাদের ফটো আর সেই সংক্রান্ত যত পেপার আছে সবগুলো স্ক্যান করে আমার কাছে পাঠাও, আমি খোঁজ করে দেখছি। ওকে স্যার। আরে সিআইডির সামনে তুমি এসব কি নাটক করছো? আরে আমি কোনো নাটক করছি না। এসব কি হচ্ছে কি? আমি কাশির সাফায়ার নিতে এসেছিলাম, যদি না পাই তাহলে ফল ভালো হবে না। আর ইউ সিরিয়াস? এখানে দুটো খুন হয়ে গেছে আর তোমার কিচ্ছু যায় আসে না? আরে দুটো খুন কি আমি করেছি নাকি এখানে? আমি বিজনেসম্যান, বিজনেস করতে এসেছি। আরে তোমরা দুজন শান্ত হও। এভাবে ঝগড়া করতে থাকলে তাহলে আরো বেশি অক্সিজেন কনজিউম করবে। এমনিতেই রুমের অক্সিজেন লেভেল কমে গেছে। আরে নিকুচি করছে। ও প্লিজ, এসব ঝগড়াঝাটি বন্ধ করো। এসব করে কি হবে বলো তো? উল্টে সিআইডির লোকদের আমাদের উপর সন্দেহ পড়বে। স্যার, স্যার এটা ইন্স্যুরেন্স কোম্পানি, ড্রাফট ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়েছি। এটা অনুযায়ী ওই দুজনের মৃত্যুতে রাজেশ আর এই গ্যালারির অনেক লাভ আছে। ডক্টর মায়েরার মৃত্যুর দ্বারা এই ফ্রডের কথা কেউ জানতে পারতো না স্যার। আর বিক্রমের মৃত্যুর জন্য সব টাকা আর ইন্স্যুরেন্সের টাকাও রাজেশ পেয়ে যেত। রাজেশ? কিন্তু স্যার আমি এটা করব কেন? যাতে কালকের অকশন আর এক্সিবিশনে বাধা আসে। কি বলুন তো রাজেশ বাবু, প্রায়শই অপরাধীরা অপরাধ করার পর এটাই বলে। স্যার আপনি বুঝতে পারছেন না, কালকের এই অকশন আর এক্সিবিশনের উপরে এই গ্যালারি নয়, আমার ফিউচার নির্ভর করছিল। কারণ আমি এই গ্যালারি আর নিজের বাড়ি বন্ধক রেখে ব্যাংক থেকে লোন নিয়েছি। কাল যদি এক্সিবিশন না হয় তাহলে আমি আর আমার পরিবার পথে বসবো। এখন কুমিরের কান্না কেটে কোনো লাভ হবে না। বিক্রম এই কাজ একা করতে পারে না, আর তুমি যদি সাহায্য না করো তাহলে কে করেছে? স্যার এটা আমি কি করে বলবো বলুন? ব্যাংক বোর্ড থেকে জেমস্টোনস গুলো গ্যালারি আনার দায়িত্ব ছিল বিক্রমের। আর স্যার সমস্ত জেমস্টোনস গ্যালারিতে তখন এলো যখন ডক্টর মায়েরা আর অনন্যাও এখানে ছিলেন। ইনফ্যাক্ট গ্যালারির লকার থেকে সব জেমস্টোনস
আমি অনন্যার সামনেই বের করেছিলাম। আসুন, আসলে হ্যাঁ স্যার। কিন্তু রাজেশবাবু, ফ্রড তো হয়েছে। এখন এই ফ্রডে আপনি কতটা ইনভলভ সেটা তো আমরা জেনেই যাব। স্যার, আমার কাজ শুধু কোম্পানির জন্য ক্লায়েন্টস নিয়ে আসা আর ইন্স্যুরেন্স পলিসি বেচা। আমার এই ফ্রডের ব্যাপারে কোনো ধারণা নেই স্যার। আর আপনারা নিজেরাই ভাবুন না, আজ যদি আমরা এই ভেরিফিকেশনের জন্য না আসতাম তাহলে তো লস আমার কোম্পানিরই হতো। আর হতেও পারতো যে আমার চাকরিটাই চলে গেল। তাহলে আমি এরকম কোনো কাজ কেন করব যেখানে আমারই লস হবে? ঠিক আছে, মানছি যে আপনি করেননি, কিন্তু এটা কি করে হতে পারে যে আপনি কিছু দেখেননি? স্যার, এই বিক্রমকে আমার প্রথম থেকেই অদ্ভুত লাগছিল। প্রথমেও ডক্টর মায়রার সঙ্গে ঝগড়া করলো, আর তারপরেই নিজের সিকিউরিটি কনসালটেন্ট অশোকের সঙ্গে ঝগড়া করলো। আর এই কি কথা নিয়ে ঝগড়া হয়েছিল? স্যার, পুরো কথা তো আমি শুনিনি। যতদূর মনে পড়ছে ওরা কোন একটা টাইম, ডেলিভারি মেথড এইসব নিয়ে ঝগড়া করছিল। আর হ্যাঁ স্যার, 8টা নাগাদ সম্ভবত বিক্রমের কাছে একটা ফোন এসেছিল। তারপর থেকেই ওকে টেনসড লাগছিল। আচ্ছা পঙ্কজ, তুমি ওই বিক্রমের ফোনটা নিয়ে এসো তো। দেখো তো কার সঙ্গে কথা বলে টেনশনে পড়েছিল। হতে পারে ফ্রডের আসল সূত্র ওই ফোন কল। আচ্ছা, বিক্রমের কাছে তো কোনো ফোন পাইনি। আমি আর পুরবি ভালো করে দেখেছিলাম, শুধু এই 4জন সাসপেক্টের কাছে ফোন পেয়েছিলাম আর ডক্টর মায়েরার কাছে পেয়েছিলাম। আরে এটা কি করে সম্ভব? অনন্যা তো আমাদের বলল যে ও বিক্রমকে 8টার সময় ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনেছিল। স্যার, হতেও তো পারে খুনি ফোনটা নিয়ে গেছে নিজের সাথে। কেউ বাইরে থেকে আসেনি, কেউ বাইরে যায়ওনি, দরজাও বন্ধ ছিল। ফোনটা এখানেই কোথাও আছে, খুনি হয়তো লুকিয়ে রেখেছে। চেক করো তো ভালো করে। খারাপ হয়ে গেছে নাকি? কাঁচকে মেটাল মনে করছে। আরে স্যার, এই দেখুন স্যার, ফোন এখানে ছিল। দেখো তো 8টার সময় বিক্রম কার সঙ্গে কথা বলেছিল। আরে স্যার, কল লগ আর মেসেজেস তো ওয়াইপ করে দিয়েছে। হোয়াট? মানে বিক্রম আর তার পার্টনার এটা চায়নি যে কেউ এই মেসেজগুলো দেখুক। পঙ্কজ, একটা কাজ করো, এই ফোনের ডেটা রিকভার করো। এখন এই কল রেকর্ডস আর এই মেসেজেস এগুলোই আমাদের ওর পার্টনারের কাছে পৌঁছে দেবে। স্যার, হ্যাঁ সারিকা, বলো জেমস স্টোনের ব্যাপারে রিপোর্ট কি? সবগুলোই কি নকল নাকি? অভিজিৎ, আমরা তোমাদের পাঠানো সমস্ত জেমস্টোনসের ফটোস আর ডকুমেন্টস ভালো করে চেক করেছি। সালুকে স্যার জেমোলজি এক্সপার্টের সঙ্গে কনসাল্টও করেছেন। ডক্টর মায়রার বানানো রিপোর্ট একদম সঠিক। এই সমস্ত জেমস্টোনসের মধ্যে 70% অফ দ্য জেমস্টোনস রেপ্লিকা, নকল। মাত্র 10 থেকে 12টা জেমস্টোনস আসল ছিল। ডক্টর সারিকা, আপনি কি ফটো দেখে বুঝতে পারবেন এই জেমস্টোন গুলো আসল নাকি নকল? না পুরবি, শুধু ফটো দেখে 100% অ্যাকুরেটলি তো বলা যাবে না। কিন্তু তুমি আমাদের যে ডক্টর মায়রার বানানো ডিটেল রিপোর্টটা পাঠিয়েছো, ওটা থেকে এটুকু তো জানা যাচ্ছে যে কোন জেমস্টোনটা আসল আর কোনটা নকল। অভিজিৎ, একটা কথা স্পষ্ট, বিক্রম আর ওর যে পার্টনার আছে না, যেই হোক না কেন, ওই দুজন এই প্ল্যানিংটা অনেক আগে থেকেই করে রেখেছিল। আর ওই কাসির সাফায়ার, ওটা দেখে বোঝা গেল ওটাও নকল। কিন্তু হ্যাঁ, ডক্টর মায়রার রিপোর্টে ওই যে কাসির সাফায়ার ডিসপ্লে বোর্ডে রাখা ছিল সেইটা আসল। বুঝতে পেরেছো? আসল ছিল মানে কেউ অ্যান্টি থেফট সিস্টেমের অ্যালার্মটা যখন বাজে তখন তার সুযোগ নেয়, আর আমাদের সামনে থেকে ওই আসল সাফায়ারটাকে নকলে বদলে সেটা দেয়। হতে পারে, কিন্তু হ্যাঁ একটা কথা ঠিক যে যতগুলো রেপ্লিকা আছে একদম পারফেক্ট কোয়ালিটি, আর এগুলো কোনো হাই স্ট্যান্ডার্ড ল্যাবে বানানো হয়েছে। আর যে কেউ এটা করুক
সে এই কাজের জন্য দক্ষ এক্সপার্ট, কারণ এটা এত সতর্কভাবে এত ভালোভাবে বানানো হয়েছে যে আসল আর নকলের ডিফারেন্সই বোঝা যাচ্ছে না। শুধু ডক্টর মায়রার মতো এক্সপার্ট লোকই বলতে পারবে যে কোন স্টোনটা আসল আর কোনটা নকল। একটা কথা পরিষ্কার অভিজিৎ, এই যে বিক্রমের পার্টনার আছে না, ওই 4 জনের মধ্যেই কোনো একজন যে তোমাদের প্রেজেন্সেও আসল সাফায়ারটা সরিয়ে দেয়, রেপ্লিকা ওখানে রেখে দেয়। খোঁজ নিয়ে দেখতে হবে কে হলো সে চালাক চোর যে সব করেছে। স্যার বিক্রমের কল রেকর্ড থেকে জানতে পারলাম যে একটা প্রাইভেট নাম্বারে ও অনেকবার কথা বলেছে, আর মরার আগেও ওই প্রাইভেট নাম্বারে কথা বলেছিল, আর অনেকগুলো ইন্টারন্যাশনাল কলেও মেসেজিংও করেছে। যেহেতু ওগুলো এনক্রিপ্টেড তাই উদ্ধার করতে পারিনি। ডেলিভারি শিডিউল, কোয়ালিটি কনফার্মেশন, কমপ্লিটিং দ্য ট্রানজাকশন টুনাইট, এলিমিনেটিং লুজ এন্ডস। তাহলে বিক্রম জেমস্টোনগুলো চুরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে বিক্রি করছিল। হতে পারে অভিজিৎ। বিক্রম কয়েক মাস ধরে ইন্টারন্যাশনাল নাম্বারে কথা বলছিল, আর মৃত্যুর কয়েক ঘন্টা আগেও কিছু মেসেজ পাঠিয়েছিল এই নাম্বারে। দ্য এক্সপার্ট সাসপেশন, কন্টিনজেন্সি মেজর। এরা আবার ডক্টর মায়রার ব্যাপারে আলোচনা করছিল না তো? স্যার এই ফোনে না একটা ভয়েস নোটও পেয়েছি। তাহলে শোনাও না তাড়াতাড়ি। এটা শুনুন। যে কোনোভাবেই হোক আমার এই স্টোনটাকে গ্যালারি থেকে বার করতে হবে, কারণ আমরা ডেলিভারিতে লেট করতে পারবো না, কারণ এক্সিবিশনের পর দিনই ডেলিভারি হওয়ার কথা। এটা পজ দাও আবার শোনাও। যে কোনোভাবেই হোক আমার এই স্টোনটাকে গ্যালারি থেকে বার করতে হবে, কারণ আমরা ডেলিভারিতে লেট করতে পারবো না। পজ করো। অভিজিৎ, দয়া, কিছু শুনতে পেলে? কোনো বিশেষ কিছু? হ্যাঁ স্যার, মনে হচ্ছে ও কথা বলতে বলতে অ্যাস্থেমেটিক পাম্পের মতো কিছু ইউজ করছে। এক্স্যাক্টলি। মানে এটার মানে হলো হয় বিক্রমের আর না হলে ওর পার্টনারের, দুজনের মধ্যে একজনের অ্যাস্থমা আছে। না, বিক্রমের লাঞ্চ তো একদম ক্লিয়ার। ওকে, তাহলে ওর খুনি পার্টনারের অ্যাস্থমা আছে। পঙ্কজ, তৈরি হয়ে যাও এই 4 জনের অগ্নি পরীক্ষা নেওয়ার। এটাই খুঁজছো তো? হ্যাঁ, মনে হচ্ছে তোমার এটা প্রয়োজন। নাও। কয়েক মাস আগে ওই বিক্রম আমার কাছে এই জেমস্টোনটা চুরি করার জন্য প্ল্যান করে এসেছিল। ও আমাকে পুরো প্ল্যানটা বোঝায় যে কিভাবে আসল জেমস্টোনটাকে নকলের সঙ্গে বদলাতে হবে, কারণ ও জানতো যে আমি পুলিশ অফিসার ছিলাম। ও এই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য আমার সাহায্য চাইছিল, আর তার বদলে আমাকে প্রফিটের 40% দিতে চেয়েছিল। স্যার, ও আমাকে বলল যে গ্যালারির সিকিউরিটি কনসালটেন্ট যদি একজন এক্স পুলিশ অফিসার হয় তাহলে কারোর আমাদের এই প্ল্যানের ব্যাপারে সন্দেহ হবে না। সবকিছু তোমার প্ল্যান অনুযায়ী চলছিল,
কিন্তু হঠাৎ করে ইন্স্যুরেন্সের লোকেরা সারপ্রাইজ ভিজিটে চলে আসে, তাই না? হ্যাঁ স্যার, যখন আমরা জানতে পারলাম যে ইন্স্যুরেন্স কোম্পানি চেকিংয়ের জন্য আসছে, তখন আমরা খুব ঘাবড়ে গেলাম। আমাদের মনে হলো আমাদের প্ল্যানটা ফাঁস হয়ে যাবে। আর স্যার, ওদিকে ওই বিক্রম আসল জেমস্টোনটাকে ইন্টারন্যাশনাল মার্কেটে বেচার জন্য তাড়াহুড়ো করছিল। সেই জন্য এই কথাটা নিয়ে আমাদের মধ্যে একটু ঝামেলাও হয়েছিল। আর তাই বিক্রম ডক্টর মায়েরার মুখ সারা জীবনের জন্য বন্ধ করার প্ল্যান করেছিল। কিন্তু বিক্রম তো তোমার পার্টনার ছিল, ওকে কেন মারলে তুমি? স্যার, আমি বিক্রমকে কারোর সঙ্গে ফোনে কথা বলতে শুনে ফেলেছিলাম। স্যার, ও বলছিল যে ডক্টর মায়েরাকে মারার পর ও আমাকেও মেরে ফেলবে। ব্যাস স্যার, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে যখনই ও ডক্টর মায়েরাকে মারবে, আমি ওকে মেরে ফেলবো। আর স্যার, কেউ জানতেও পারবে না, কারণ সবার মনে হবে যে দুজনে দুজনকে মেরে ফেলেছে। ওই কাসির সাফায়ার কখন বদলালো? পঙ্কজ কাসির সাফায়ার অশোক বদলায়নি, অন্য কেউ বদলেছে। কি মিস্টার অজয়, ঠিক বলছি তো? মিস্টার অজয় এখানে কিছু দেখতে আসেনি, ও কাসির সাফায়ার বদলানোর জন্য এখানে এসেছে। দে। হ্যাঁ স্যার, আমি এই কাশির সাফায়ার বদলাতে এসেছিলাম। আমার এগুলো যে কোনো মূল্যে প্রয়োজন ছিল। সেজন্য আমি একদিন আগে ডিসাইড করলাম যে এক্সিবিশনে এক রাত আগে গিয়ে আমি এগুলো বদলে নেব, যখন সবাই অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত থাকবে। বিশ্বাসঘাতক, চোর! তোর এই লোভের জন্য আমার পুরো জীবনটা নষ্ট হয়ে যেত। জীবন তো নষ্ট হয়ে গেছে এনার। চুরির জন্য শাস্তি তোমাকেও পেতে হবে। আর তুমি অশোক, ফ্রড আর মার্ডারের অপরাধে সারা জীবন জেলের মধ্যে পচে মরতে হবে। গান